আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আমি সাবিনা ইয়াসমিন আবার চলে এলাম আরেকটি ভয়ঙ্কর ভূতের ঘটনা নিয়ে। তবে বন্ধুরা, আজকের এই ঘটনাটি রয়েছে রাতের অন্ধকারের একটি ঘটনা, যেটা নীরব রাতের ডাক নিয়ে এই ঘটনাটি হয়েছে। আর এর মূলে রয়েছে একটি পুরাতন স্কুল ঘর। আর এর মূলে কি রয়েছে তা জানতে হলে অবশ্যই আমাদের ভিডিওটি পুরোটা না টেনে সম্পূর্ণটাই দেখবেন। গ্রামটা শহর থেকে খুব দূরে না হলেও সন্ধ্যা নামার সাথে সাথে এমন এক অদ্ভুত নীরবতায় ঢেকে যেত, যেখানে কুকুরের ডাক পর্যন্ত যেন হঠাৎ করে থেমে যেত এবং বাতাসের মাঝেও এক ধরনের চাপা ভারী অনুভূতি কাজ করত, ঠিক যেন অদৃশ্য কেউ চারদিক থেকে সব কিছু লক্ষ্য করছে, কিন্তু কাউকে কিছু বুঝতে দিচ্ছে না। এই গ্রামেই ছিল রাশেদ নামের এক সাধারণ মানুষ, যে পেশায় একজন প্রাইমারি স্কুলের শিক্ষক, যার জীবনের বিশেষ কোনো রোমাঞ্চ ছিল না। কিন্তু সে সব সময় লক্ষ্য করত যে গ্রামের শেষ প্রান্তে থাকা বহু পুরনো সেই পরিত্যক্ত দোতলা বাড়িটার পাশ দিয়ে গেলেই তার বুকের ভেতর অকারণেই ধক করে উঠত এবং নিঃশ্বাসটা অদ্ভুতভাবে ভারী হয়ে যেত। বাড়িটা ছিল প্রায় 40 বছরের পুরনো। জানালার কাঁচ ভাঙা, দরজায় মরিচা ধরা তালা ঝুলে আছে, আর দেয়ালের গায়ে এমন কালচে দাগ যা দেখলে মনে হতো যেন বহু বছর ধরে জমে থাকা কান্না আর রাগ দেয়ালের ভেতরে ঢুকে পাথর হয়ে গেছে। গ্রামের বয়স্ক লোকেরা সন্ধ্যার পর কেউ ওই বাড়ির ধারে যায় না, কারণ তারা ফিসফিস করে বলে যে অনেক বছর আগে এক রাতে সেই বাড়ির ভেতরেই এক পরিবারের সবাই অস্বাভাবিকভাবে মারা গিয়েছিল। কিন্তু কিভাবে মারা গিয়েছিল সে বিষয়ে কেউ স্পষ্ট করে কিছু বলে না, যেন বললেই কিছু একটা ঘটে যাবে। এক রাতে রাশেদ স্কুলের খাতা দেখছিল, তখন হঠাৎ বিদ্যুৎ চলে যায়। আর গ্রামের নিয়ম অনুযায়ী বিদ্যুৎ গেলে চারদিক এমনভাবে অন্ধকার হয়ে যায় যে নিজের হাত পর্যন্ত স্পষ্ট দেখা যায় না। ঠিক সেই মুহূর্তে সে শুনতে পায় দূর থেকে খুব ধীরে ধীরে আসতে থাকা পায়ের একটা শব্দ, যা মানুষের স্বাভাবিক হাঁটার মতো নয়, বরং এমন যেন কেউ ইচ্ছা করে পা টেনে টেনে হাঁটছে। প্রথমে রাশেদ ভেবেছিল হয়তো কোনো মাতাল মানুষ বা রাতের পথচারী, কিন্তু শব্দটা যত কাছে আসছিল ততই তার শরীরের লোম খাড়া হয়ে উঠছিল, কারণ শব্দের সাথে সাথে এক ধরনের অস্পষ্ট ফিসফিসানি ভেসে আসছিল, যা কোনো পরিষ্কার ভাষা নয়, কিন্তু শুনলেই মনে হচ্ছিল যেন কেউ সাহায্য চাইছে। হঠাৎ করেই সেই শব্দ থেমে যায়, আর ঠিক তখনই রাশেদ তার দরজার সামনে দাঁড়িয়ে থাকা ছায়াটাকে লক্ষ্য করে, যা বাতির আলো না থাকলেও অস্বাভাবিকভাবে ঘন এবং স্পষ্ট মনে হচ্ছিল, যেন অন্ধকারের মধ্যেও সেই ছায়া নিজের অস্তিত্ব জোর করে দেখাতে চাইছে। রাশেদ ভয়ে দরজা খুলতে পারছিল না, কিন্তু অদ্ভুতভাবে তার ভেতরে এক ধরনের টান অনুভব হচ্ছিল, ঠিক যেন কেউ তার চিন্তাকে নিয়ন্ত্রণ করছে এবং ধীরে ধীরে তাকে দরজার দিকে এগিয়ে যেতে বাধ্য করছে। যদিও তার মন বারবার বলছিল যে দরজা খুললেই কিছু একটা ভয়াবহ ঘটবে। যেই মুহূর্তে সে দরজার তালায় হাত রাখল, সেই মুহূর্তেই কানে ভেসে এলো খুব কাছ থেকে বলা একটি গভীর, ক্লান্ত এবং অদ্ভুতভাবে চেনা কণ্ঠ, "আমি এখনো এখানেই আছি।" এই কথাটা শোনার পর রাশিদের মাথার ভেতর এমন ঝাঁকুনি লাগলো যেন তার জীবনের সমস্ত স্বাভাবিকতা এক মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গেল। আর সে বুঝতে পারল যে এই ঘটনা কোনো কল্পনা নয়, কোনো গুজবও নয়, বরং বহু বছর ধরে চেপে রাখা এক ভয়ঙ্কর বাস্তব এখন ধীরে ধীরে তার জীবনে দরজায় কড়া নাড়ছে।
রাশেদ দরজার সামনে স্থির হয়ে দাঁড়িয়েছিল অনেকটা সময় ধরে, কারণ সেই গভীর ও ক্লান্ত কণ্ঠস্বরটি কানে ভেসে আসার পর তার শরীর যেন নিজের ইচ্ছাশক্তি হারিয়ে ফেলেছে এবং মনে হচ্ছিল তার চারপাশের বাতাস পর্যন্ত ভারী হয়ে গেছে, এমনভাবে যে নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। তার মাথার ভেতর তখন একের পর এক প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, কারণ সে চিন্তিত ছিল যে দরজার ওপারে দাঁড়িয়ে থাকা কেউ যদি সত্যিই মানুষ হতো, তাহলে এত গভীর অন্ধকারের মধ্যেও তার নিঃশ্বাসের শব্দ বা নড়াচড়ার কোনো চিহ্ন পাওয়া যেত। কিন্তু সেখানে ছিল শুধু নিস্তব্ধতা আর অদ্ভুত এক উপস্থিতির অনুভূতি। রাশেদ ধীরে ধীরে দরজার তালা খুলল, কারণ তার ভেতরের সেই অজানা টান তাকে বাধ্য করছিল সামনে এগোতে। যদিও তার মনের ভেতর এক কোণে জমে থাকা ভয় তাকে বারবার সাবধান করে দিচ্ছিল যে কিছু কিছু দরজা না খুললেই ভালো হয়। দরজা খোলার সাথে সাথে সে দেখতে পেল যে সামনে কেউ নেই, কিন্তু দরজার বাইরে দাঁড়িয়ে থাকা অন্ধকারটা স্বাভাবিক রাতের অন্ধকারের মতো নয়, বরং এমন ঘন এবং গভীর যে মনে হচ্ছিল সেই অন্ধকারের ভেতর বহু বছর ধরে জমে থাকা না বলা গল্পগুলো লুকিয়ে আছে। ঠিক তখনই রাশেদের কানে আবার ভেসে এলো সেই কণ্ঠস্বর, এবার যেন আরও কাছ থেকে, আরও স্পষ্টভাবে, অথচ কোনো নির্দিষ্ট দিক থেকে নয়। তুমি আমাকে দেখতে পাচ্ছ না, কিন্তু আমি তোমাকে অনেক দিন ধরে দেখছি। এই কথাটা শোনার সাথে সাথেই রাশেদের বুকের ভেতর এক ধরনের শীতল স্রোত বয়ে গেল, কারণ সে হঠাৎ করেই বুঝতে পারল যে এই কণ্ঠস্বর শুধু তার আশেপাশে নয়, বরং যেন তার চিন্তার ভেতর থেকেই কথা বলছে। রাশেদ সাহস করে চারদিকে তাকালো, আর তখনই সে লক্ষ্য করল যে তার বাড়ির উঠোনের মাটিতে ভেজা পায়ের ছাপ পড়ে আছে, অথচ সেদিন বৃষ্টি হয়নি এবং সেই পায়ের ছাপগুলো ধীরে ধীরে গ্রামের শেষ প্রান্তের দিকে চলে গেছে, ঠিক সেই দিকেই যেখানে বহু বছর ধরে বন্ধ হয়ে থাকা সেই পরিত্যক্ত দোতলা বাড়িটি দাঁড়িয়ে আছে। আসলে এই দোতলা বাড়িটি ছিল পুরাতন একটি স্কুল ঘরের পাশেই। দুটি পুরাতন বিল্ডিং নিয়েই এই ঘটনাটি তৈরি হয়, যেন অদ্ভুতভাবে গা ছমছমে একটি ব্যাপার। একদিকে পুরাতন স্কুল ঘর এবং অন্যদিকে পুরাতন সেই দোতলা বাড়িটি, যা দেখে রাশেদের অনেকটাই ভয় পেতে হয়। তার ভেতরের যুক্তিবাদী মন তখনও বোঝাতে চাইছিল যে এটা নিশ্চয় কোনো কাকতালীয় ঘটনা নয়, হয়তো কারো দুষ্টামি হতে পারে অথবা নিজের ভয়ের তৈরি বিভ্রম। কিন্তু পায়ের ছাপগুলোর অস্বাভাবিক গভীরতা আর সমান তালের ছন্দ প্রমাণ করছিল যে এগুলো কোনো জীবিত মানুষের স্বাভাবিক হাঁটার ছাপ নয়। অনেক ভেবে অনেক দ্বিধা নিয়ে রাশেদ সেই পায়ের ছাপ অনুসরণ করতে শুরু করলো, কারণ তার মনে হচ্ছিল যে যদি সে এখন পিছিয়ে যায় তাহলে এই রহস্য চিরতরের মতো তার মাথার ভেতরেও বিষ হয়ে থাকবে এবং তার স্বাভাবিক জীবন আর কখনো আগের মতো হবে না। যতই সে গ্রামের শেষ প্রান্তের দিকে এগোচ্ছিল, ততই চারপাশের পরিবেশ বদলে যাচ্ছিল। কুকুরের ডাক থেমে যাচ্ছিল, ঝিঁঝি পোকার শব্দ হঠাৎ করে মিলিয়ে যাচ্ছিল, আর বাতাসের মধ্যে এক ধরনের পুরনো স্যাঁতসেঁতে গন্ধ ভেসে আসছিল, ঠিক যেন বহুদিন বন্ধ থাকা একটি ঘরের দরজা হঠাৎ করে খুলে গেছে। অবশেষে যখন সে সেই পরিত্যক্ত দোতলা বাড়ির সামনে এসে দাঁড়ালো, তখন তার চোখ আটকে গেল বাড়িটার দ্বিতীয় তলার একটি জানালায়, যেখানে অন্ধকারের মধ্যেও স্পষ্টভাবে একটি মানুষের অবয়ব দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছিল। অথচ গ্রামবাসীদের মতে সেই বাড়িতে বহু বছর ধরে কোনো মানুষ প্রবেশ করেনি। ঠিক সেই মুহূর্তে রাশেদের কানে আবার সেই কণ্ঠস্বর ভেসে এলো,
এবার আর ফিস ফিস করে নয়, বরং এক গভীর দুঃখ আর জমে থাকা ক্ষোভ নিয়ে। ভেতরে এসো, কারণ সত্যটা শুধু তোমাকেই জানানো দরকার। রাশেদ তখন বুঝতে পারল যে সে যে দরজার সামনে দাঁড়িয়ে আছে সেটা শুধু একটি পরিত্যক্ত বাড়ির দরজা নয়, বরং বহু বছর আগে চাপা পড়ে যাওয়া এক ভয়ঙ্কর ঘটনার প্রবেশদ্বার, যার ভেতরে ঢুকলেই তার জীবনের সমস্ত বিশ্বাস একে একে ভেঙে পড়বে। রাশেদ অনেকক্ষণ ধরে সেই পরিত্যক্ত দোতলা বাড়ির সামনে দাঁড়িয়েছিল, কারণ তার পা যেন মাটির সাথে আটকে গেছে এমন অনুভূতি হচ্ছিল, এবং মাথার ভেতর এক অদ্ভুত দ্বন্দ্ব চলছিল, যেখানে একদিকে তার শিক্ষাসুলভ যুক্তিবোধ তাকে বলছিল এই মুহূর্তে ফিরে যেতে, আর অন্যদিকে সেই অদৃশ্য কণ্ঠের অদম্য ডাক তাকে সামনে এগিয়ে যেতে বাধ্য করছিল। বাড়ির মূল দরজাটা ছিল আধখোলা, অথচ গ্রামবাসীরা বলতো এই দরজা কেউ ছুঁয়েও দেখে না, কারণ বহু বছর ধরে এতে তালা ঝুলে থাকার কথা। আর দরজার কাঠে হাত রাখতেই রাশেদ বুঝতে পারল কাঠটা ঠান্ডা নয়, বরং অস্বাভাবিকভাবে শীতল, ঠিক যেন দীর্ঘদিন ধরে কোনো মানুষের স্পর্শ পায়নি এমন কিছু। ভেতরে ঢুকতেই তার নাকে এসে লাগলো পুরনো ধুলো, ভেজা মাটি আর পচে যাওয়া কাঠের মিশ্র গন্ধ, যে গন্ধ একবার শরীরে ঢুকলে সহজে বের হতে চায় না এবং মানুষকে অকারণে অস্বস্তিতে ফেলে দেয়। ঘরের ভেতরটা অন্ধকার হলেও জানালার ফাঁক দিয়ে ঢুকে পড়া চাঁদের আলোতে রাশেদ দেখতে পেল দেয়ালের গায়ে আঁচড়ের মতো দাগ, কিছু জায়গা ভাঙা আসবাবপত্র, আর মেঝেতে ছড়িয়ে থাকা কাগজপত্র, যেগুলো দেখে মনে হচ্ছিল শেষ মুহূর্তে কেউ খুব তাড়াহুড়ো করে কিছু খুঁজছিল। রাশেদ ধীরে ধীরে এগোতে থাকলো, কারণ প্রতিটি পা ফেলার সাথে সাথে কাঠের মেঝে এমন শব্দ করছিল যেন সেই শব্দের ভেতর দিয়ে বাড়িটা নিজেই তার উপস্থিতি ঘোষণা করছে, আর সেই শব্দগুলো তার বুকের ভেতর প্রতিধ্বনির মতো ফিরে আসছিল। ঠিক তখনই সে লক্ষ্য করল যে বাড়ির ভেতরের বাতাস অদ্ভুতভাবে স্থির, কোনো জানালা খোলা না। এ থাকা সত্ত্বেও হালকা পর্দাগুলো নিজে নিজেই দুলছে, যেন অদৃশ্য কেউ খুব সাবধানে ঘরের ভেতর দিয়ে চলাফেরা করছে। হঠাৎ করেই রাশেদের কানে ভেসে এলো এক শিশুর কান্নার মতো একটি ক্ষীণ শব্দ, যা প্রথমে এতটাই দুর্বল ছিল যে সে ভেবেছিল হয়তো তার কল্পনা, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই সেই শব্দটা স্পষ্ট হয়ে উঠল এবং সে বুঝতে পারল এই কান্না বহু বছরের জমে থাকা কষ্টের প্রতিধ্বনি। কান্নার শব্দ অনুসরণ করে সে যখন সিঁড়ির কাছে পৌঁছালো, তখন সে দেখতে পেল সিঁড়ির ধাপে ধাপে শুকনো রক্তের দাগ, যেগুলো সময়ের সাথে কালচে হয়ে গেছে, কিন্তু এখনও সেই ঘটনার সাক্ষী হয়ে আছে। রাশেদের বুকের ভেতর তখন এমন একটা অনুভূতি হচ্ছিল, ঠিক যেন সে কোনো বইয়ের ভেতরে ঢুকে পড়েছে, যেখানে প্রতিটি দেয়াল, প্রতিটি দাগ, প্রতিটি ভাঙা জিনিস এক একটা না বলা গল্প লুকিয়ে রেখেছে। দ্বিতীয় তলায় উঠতেই সে দেখতে পেল সেই জানালার সামনে একটি মানুষের অবয়ব দাঁড়িয়ে আছে, কিন্তু কাছাকাছি গিয়ে বুঝতে পারল সেটি কোনো জীবিত মানুষের মতো নয়, বরং হালকা ধোঁয়ার মতো, যার ভেতর দিয়ে চাঁদের আলো অনায়াসে চলে যাচ্ছে। অবয়বটি ধীরে ধীরে তার দিকে বুক ফেরালো, আর তখন রাশেদ স্পষ্টভাবে দেখতে পেল একটি মুখ, যেখানে চোখে ছিল সীমাহীন ক্লান্তি, ঠোঁটে ছিল জমে থাকা অভিযোগ, আর পুরো চেহারায় এমন এক দুঃখের ছাপ যা বহু বছর ধরে কাউকে দেখানো হয়নি। অবয়বটি কথা বলতে শুরু করলো, এমন এক কণ্ঠে যা আগের সেই অদৃশ্য কণ্ঠের সাথেই মিলে যায়,
এবং বলল যে বহু বছর আগে এই বাড়ির ভেতর এক ভয়ঙ্কর অন্যায় হয়েছিল, যা গ্রামের মানুষ জেনেও চুপ করেছিল। সে জানালো যে সেই রাতে কোনো দুর্ঘটনা ঘটেনি, বরং ঘটেছিল পরিকল্পিত নিষ্ঠুরতা, যেখানে ক্লোভ, ভয় আর সামাজিক চাপ একসাথে মিলে একটি পুরো পরিবারকে নিঃশেষ করে দিয়েছিল। আর সেই ঘটনার দায় কেউ কখনো স্বীকার করেনি। রাশেদ শুনতে শুনতে বুঝতে পারছিল যে এই গল্প শুধু অতীতের নয়, বরং বর্তমানের সাথেও গভীরভাবে জড়িত। কারণ যে অন্যায় চাপা পড়ে থাকে তা সময়ের সাথে সাথে আরও ভয়ঙ্কর রূপ নিয়ে ফিরে আসে। অবয়বটি শেষ কথাটা বলার আগে রাশেদের দিকে গভীরভাবে তাকিয়ে বলল, তুমি শিক্ষক, তুমি সত্য শেখাও, তাই এই সত্যটা তোমাকে বইতে হবে। এই কথাটা শোনার পর রাশেদের মনে হলো এই বাড়ি থেকে সে আর আগের মানুষ হয়ে বের হতে পারবে না, কারণ কিছু সত্য জানার পর মানুষ আর কখনো আগের মতো অজ্ঞ থাকতে পারে না। রাশেদ অবয়বটির সামনে নিঃশব্দে দাঁড়িয়েছিল অনেকক্ষণ ধরে, কারণ সেই কণ্ঠে বলা প্রতিটি কথা তার বুকের ভেতর এমনভাবে ঢুকে পড়েছিল যে সে বুঝতে পারছিল এই গল্প শুধু শোনা জানা শেষ হলে শেষ হবে না, বরং তার নিজের জীবনকেও ধীরে ধীরে বদলে দিতে শুরু করেছে। অবয়বটি জানালো যে বহু বছর আগে এই বাড়িতে বসবাস করত একটি সাধারণ পরিবার, যেখানে বাবা ছিল স্থানীয় এক সমবায় সমিতির হিসাব রক্ষক, মা ছিল গৃহিণী, আর দুইটি সন্তান ছিল যাদের ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখাই ছিল সেই পরিবারের একমাত্র সম্পদ। এক সময় সেই বাবা কিছু গুরুত্বপূর্ণ হিসাবের কাগজ আবিষ্কার করে ফেলে, যেখানে গ্রামের কয়েকজন প্রভাবশালী মানুষের জমি, ঋণ আর সরকারি অনুদানের ভয়ঙ্কর দুর্নীতির প্রমাণ লুকিয়েছিল। এবং সেই সত্য জানার পর সে বুঝে গিয়েছিল যে এই তথ্য প্রকাশ হলে অনেক মুখোশ খুলে যাবে। সে বিষয়টির প্রথমে গ্রামের মুরব্বীদের জানাতে চেয়েছিল, কিন্তু ভয় আর স্বার্থের মিশ্রণে তারা তাকে চুপ থাকতে বাধ্য করেছিল। আর যখন সে রাজি হয়নি, তখন সেই রাতেই পরিকল্পনা করা হয়েছিল এমন এক ঘটনা যাকে সবাই পরে দুর্ঘটনা বলে চালিয়ে দেয়। অবয়বটি বলতে বলতে কাঁপছিল, কারণ সেই রাতের স্মৃতি এখনও তার ভেতরে জীবন্ত, যেখানে গভীর রাতে কয়েকজন মানুষ বাড়িতে ঢুকে আগুন লাগিয়ে দেয় আর বাইরে থেকে দরজা বন্ধ করে দেয়, যেন ভেতরে থাকা মানুষগুলোর কোনো পথ খোলা না থাকে। গ্রামের মানুষ আগুন দেখেছিল, চিৎকার শুনেছিল, এমনকি শিশুদের কান্নাও শুনেছিল, কিন্তু কেউ এগিয়ে আসেনি, কারণ সবার মনে তখন একটাই ভয় কাজ করছিল। আজ যদি তারা কিছু করে, কাল তাদের সাথেই একই ঘটনা ঘটতে পারে। আগুন নিভে যাওয়ার পর সব কিছুকে দুর্ঘটনা বলা হয়েছিল। পুলিশ রিপোর্টে লেখা হয়েছিল শর্ট সার্কিট, আর সেই কাগজপত্র যেগুলোতে সত্যের প্রমাণ ছিল সেগুলো আগুনে পুড়ে গেছে বলে দেখানো হয়েছিল, যদিও বাস্তবে সেগুলো অন্যদের হাতে চলে গিয়েছিল। অবয়বটি জানালো যে সে ছিল সেই পরিবারের বড় সন্তান, যে অগ্নিকাণ্ডের সময় পুরোপুরি মারা যায়নি, বরং ধোঁয়া আর আগুনের মাঝে দীর্ঘ সময় ধরে যন্ত্রণায় ছিল। আর সেই অসমাপ্ত যন্ত্রণা আর অন্যায়ের বোঝাই তাকে এই বাড়ির সাথে বেঁধে রেখেছিল। রাশেদ তখন বুঝতে পারছিল কেন এই কণ্ঠ তাকে ডেকেছে, কারণ সে এই গ্রামের বাইরের মানুষ হলেও শিক্ষক হিসেবে সে সত্য, ন্যায় আর প্রশ্ন করতে শেখায়। আর এই বাড়ির ভেতরে জমে থাকা কষ্টের একমাত্র মুক্তির পথ ছিল সত্যকে প্রকাশ করা। অবয়বটি ধীরে ধীরে ফিকে হয়ে যেতে যেতে বলল যে তার কোনো প্রতিশোধ দরকার নেই, কোনো রক্তপাত দরকার নেই, শুধু দরকার সেই সত্যটা মানুষের সামনে আনা, যেন গ্রামটা আর নিজের মিথ্যার ভার নিয়ে বেঁচে না থাকে।
পরের দিন সকালে রাশেদ গ্রামের মানুষদের ডেকে স্কুল ঘরে বসালো, যেখানে সে ধীরে ধীরে সেই ঘটনার সব কথা বলল। পুরনো নথি, সাক্ষ্য আর চাপা পড়ে থাকা ঘটনাগুলোর একত্র করল। আর অনেক বছর পর প্রথমবারের মতো গ্রামের মানুষ নিজেরাই নিজেদের চোখে অপরাধের প্রতিফলন দেখল। কেউ কাঁদল, কেউ মাথা নিচু করে থাকল, কেউ ভয়ে চুপ করেও রইল। আর যাদের নাম উঠে এলো তারা একে একে এলাকা ছেড়ে চলে গেল, কারণ সত্য একবার আলোয় এলে অন্ধকার আর তাকে ধরে রাখতে পারে না। কয়েক সপ্তাহ পর সেই পরিত্যক্ত বাড়িটি ভেঙে ফেলা হলো। সেখানে একটি ছোট স্মৃতিফলক বসানো হলো। আর আশ্চর্যভাবে সেই দিন থেকে আর কোনো অদ্ভুত শব্দ, ছায়া বা ডাক শোনা যায়নি। রাশেদ জানত এই ঘটনার পর সে আগের মতো নির্ভর থাকতে পারবে না, কিন্তু তার মনে এক ধরনের শান্তি ছিল, কারণ সে বুঝে গিয়েছিল ভৌতিক ব্যাপারটা আসলে আত্মা নয়, বরং মানুষের চাপা দেওয়া অন্যায়, যা সময়ের সাথে সাথে ভয়ঙ্কর রূপ নিয়ে ফিরে আসে। আর গ্রামের মানুষ যখনই সন্ধ্যায় সেই জায়গার পাশ দিয়ে যায়, তারা আর ভয়ে দৌড়ায় না, বরং নীরবে মাথা নিচু করে চলে যায়, কারণ তারা জানে কিছু আত্মা নয়, কিছু সত্যিই সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার। এই ঘটনার পর থেকে গ্রামের কেউ আর অন্যায় কাজে লিপ্ত হতে সাহস পায় না, কারণ অন্যায় করতে গেলেই তাদের মনে হয় রাশেদের সেই ঘটনার কথা, যার কারণে ওই গ্রামে আর কোনোদিন অন্যায় তেমন প্রশ্রয় পায়নি। তো বন্ধুরা, এই ঘটনাটি পর্যন্তই। আপনাদের কাছে কেমন লাগলো ঘটনাটি তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর যাদের কাছে পুরো ঘটনাটি ভালো লেগেছে তারা অবশ্যই একটি লাইক করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব এখনও পর্যন্ত করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন আর আমাদের পাশে থাকবেন। পরের এপিসোডে আবার দেখা হবে। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।